ক্লাস 10-এর তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা এখন আলোচনা করছি। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এবং তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে, তড়িৎ বিশ্লেষণ ঘটার জন্য কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয় এ বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দেখে নিই তড়িৎ বিশ্লেষণের কয়েকটি বৈশিষ্ট্য। তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য। তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যে কথাটি আমাদের মাথায় আসবে যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তারা আয়নিত হয়, মানে আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। এবং আগের দিনে আমি তোমাদের বলেছিলাম এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বারের দিকে চলা শুরু করে। তড়িৎদ্বার দুটোর মধ্যে একটা নেগেটিভ তড়িৎদ্বার যাকে আমরা ক্যাথোড বলি, আর একটা পজিটিভ তড়িৎদ্বার যাকে আমরা অ্যানোড বলি। তো সাধারণভাবে ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে অগ্রসর হয় এবং অ্যানায়নগুলি অ্যানোডের দিকে অগ্রসর হয়। ক্যাথোডে গিয়ে ক্যাটায়নগুলি কী করে, ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে মুক্ত হয়, আর অ্যানোডে গিয়ে অ্যানায়নগুলো ইলেকট্রন ত্যাগ করে পরমাণুতে মুক্ত হয়। এই সম্পূর্ণ ঘটনাক্রমটা আমি তোমাদের গতদিন একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। আজ আরও কয়েকটা তড়িৎ বিশ্লেষণের উদাহরণে আমি আসব। তার আগে দেখো বৈশিষ্ট্যের মধ্যে দেখো যে ক্যাথোডে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ক্যাটায়ন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ক্যাটায়ন প্লাস ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হচ্ছে। তো আমরা যখন জারণ বিজারণ পড়েছি, আমরা জারণ বিজারণের যে ইলেকট্রনীয় ব্যাখ্যা তাতে দেখেছি যে কোনো ক্যাটায়ন যখন ইলেকট্রন গ্রহণ করে বা কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেখানে বিজারণ প্রক্রিয়া ঘটে। সেই হিসেবে আমরা বলতে পারি যে ক্যাথোডে সর্বদা কী হচ্ছে, বিজারণ হচ্ছে। ক্যাথোডে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ক্যাটায়নের বিজারণ হচ্ছে, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হচ্ছে। একইভাবে অ্যানোডে অ্যানায়ন ইলেকট্রন বর্জন করছে, বর্জন করে পরমাণুতে পরিণত হচ্ছে। অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে আমরা জানি যে কোনো পরমাণু বা আয়ন যখন ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জারণ বলি। তাহলে অ্যানোডে কিন্তু কি হচ্ছে, জারণ সম্পন্ন হচ্ছে। জারণ সম্পন্ন হয় কোথায়, অ্যানোডে। আর তৃতীয়ত হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ শক্তির প্রভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ তড়িৎদ্বারের দ্বারা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করে আমরা কি করছি, আয়নগুলোকে স্মরণ ঘটাচ্ছি, আয়নগুলোর স্মরণ বা আয়নগুলোকে মুভ করাচ্ছি এবং তার ফলে আয়নগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে পরমাণুতে মুক্ত হচ্ছে এবং আমরা যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিয়ে শুরু করেছিলাম সেটা সম্পূর্ণ অন্য দুটো পদার্থে ভেঙে যাচ্ছে। তার জন্য এখানে আমি বলতে পারি যে তড়িৎ শক্তি রাসায়নিক
শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর চতুর্থত হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ ঘটার ক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রবাহ ব্যবহার করব সেটা সর্বদাই সমপ্রবাহ হবে। তোমাদের চলতড়িৎ পড়ানো হলে তোমরা বুঝতে পারবে যে তড়িৎ প্রবাহ দু রকমের হয়, একটা সমপ্রবাহ আর একটা পরিবর্তী প্রবাহ। তো সমপ্রবাহ হচ্ছে যে তড়িৎ প্রবাহের অভিমুখটা সর্বদা একই দিকে প্রবাহিত হয়। আর পরিবর্তী প্রবাহর যেটা বৈশিষ্ট্য যে প্রতি মুহূর্তে কিন্তু তার অভিমুখ পরিবর্তিত হয়। তো আমরা তড়িৎ বিশ্লেষণ যখন ঘটাবো তখন সমপ্রবাহে ব্যবহার করব। এসি প্রবাহ ব্যবহার করা কেন যাবে না, বা এসি প্রবাহ ব্যবহার করলে কি অসুবিধে হবে? এসি প্রবাহ যখনই তুমি ব্যবহার করবে তখনই প্রতি মুহূর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে যাওয়া মানে তড়িৎদ্বারগুলোরও প্রকৃতিটা চেঞ্জ হবে। মানে যেটা এই মুহূর্তে ক্যাথোড সেটা পরবর্তী মুহূর্তে অ্যানোডে কনভার্ট হবে। তার ফলে কি হবে, তার ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর যে মুভমেন্ট সেটা ব্যাহত হবে, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটবে না। এ প্রসঙ্গে তোমরা এই প্রশ্নটা লিখে রাখতে পারো যে তড়িৎ বিশ্লেষণে আমরা এসি কারেন্ট ব্যবহার কেন করছি না। উত্তরটা লিখে তোমরা চেষ্টা করবে তৈরি করার, আর না পারলে আমাকে জিজ্ঞেস করে নেবে। এরপরে আমরা আসছি যে তড়িৎ বিশ্লেষণের যে প্রক্রিয়াটা আমি তোমাদের গতদিন বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে ক্যাথোড অ্যানোড নিমজ্জিত করে তার মধ্যে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করে আয়নগুলোকে তড়িৎদ্বারে নিয়ে গিয়ে ক্যাথোডে এবং অ্যানোডে যে যে বিক্রিয়াগুলো হচ্ছে সেটাকে দেখানো, এই যে পুরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার দু একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা আজকে দেখব। তার মধ্যে প্রথমেই হলো জলের তড়িৎ বিশ্লেষণ। তোমরা জানো যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি একটা যৌগ। এই যৌগটাকে আমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ভেঙে কিভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি, মানে জল থেকে দুটো সম্পূর্ণ আলাদা মৌল আমি তৈরি করছি, সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা এখন দেখব। সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার জন্য আমাদের বোর্ডটা একটু পরিষ্কার করে নিতে হবে এবং অ্যারেঞ্জমেন্টটাকে একটু এঁকে নিতে হবে। তাহলে প্রথমেই আমরা আসছি জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ, এখানে আমরা যে তড়িৎদ্বার ব্যবহার করব প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব কারণ প্ল্যাটিনাম হচ্ছে নিষ্ক্রিয় ধাতু। এক্ষেত্রে প্ল্যাটিনাম কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটাবে না, সে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকবে। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে, আমি এখানে একটা ভোল্টামিটার বা পাত্র নেব, তার মধ্যে আমি জল নেব। অবশ্যই বিশুদ্ধ জল নয়, বিশুদ্ধ জল কিন্তু খুব কম পরিমাণে আয়নিত হয়। এই যে জলের যে আয়নিত হওয়া H+OH-, বিশুদ্ধ জল কিন্তু খুব কম পরিমাণে আয়নিত হয়। সেজন্য আমরা এখানে যাকে নেব সেটা হচ্ছে অ্যাসিড মিশ্রিত জল।
অ্যাসিড মিশ্রিত জল। অ্যাসিড মিশ্রিত জল কিন্তু সহজে আয়নিত হয় এবং প্রচুর পরিমাণে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। এর মধ্যে আমরা প্ল্যাটিনাম দণ্ড দুটোকে নিমজ্জিত করব এবং একটাকে নেগেটিভের সাথে যুক্ত করব আর একটাকে পজিটিভের সাথে যুক্ত করব। তাহলে স্বাভাবিকভাবে যেটা নেগেটিভ সেটা হচ্ছে ক্যাথোড আর যেটা পজিটিভ সেটা হচ্ছে অ্যানোড। এবারে H+ এবং OH- যে উৎপন্ন হলো তার মধ্যে H+ কোন দিকে যাবে? H+ কোন দিকে যাবে? H+ যাবে ক্যাথোডে আর OH- যাবে অ্যানোডে। এরপর আমরা দেখব যে ক্যাথোডে এবং অ্যানোডে কী কী রাসায়নিক বিক্রিয়া ঘটছে। ক্যাথোডে হচ্ছে ক্যাথোডে H+ ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হচ্ছে। ক্যাথোডে H+ ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে যদি H+ আয়ন, চারটে H+ আয়ন পরপর বেরোনোর পর চারটে হাইড্রোজেন পরমাণু তৈরি করবে। এই চারটে হাইড্রোজেন পরমাণু থেকে কি তৈরি হবে? দু অণু হাইড্রোজেন। তাহলে ক্যাথোডে আমার কি হবে? হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। আমি যদি এখানে এই পুরো তড়িৎদ্বারটাকে একটা কাঁচের গ্যাস জার এইভাবে বসিয়ে দিই, এইভাবে উপর করে গ্যাস জার উপর করে রাখি এর ওপরে, তাহলে কি হবে? হাইড্রোজেন গ্যাস তো হালকা, তাহলে হাইড্রোজেন গ্যাস কি হবে? এই জলকে অপসারিত করে ও নিজে ওই জায়গাটা দখল করবে। আমি যদি একটা জলপূর্ণ গ্যাস জারকে ওই তোমার তড়িৎদ্বারটার মধ্যে উপর করে দিই, তাহলে অপসারিত করে হাইড্রোজেনকে আমি এই গ্যাস জারে সংগ্রহ করতে পারব। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন আয়ন এখানে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এরপর আমরা দেখব অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে। অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে আমরা দেখব। অ্যানোডে অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে? অ্যানোডে কি যাচ্ছে বলো? অ্যানোডে যাচ্ছে OH-। OH- ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হচ্ছে। এইভাবে যদি চারটে OH মূলক পরপর বেরোয়, চারটে ইলেকট্রন বর্জন করে ওরা চারটে OH মূলকে পরিণত হচ্ছে। এই চারটে OH মূলক ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে? জল এবং অক্সিজেন। তাহলে অ্যানোডে কি নির্গত হচ্ছে? অক্সিজেন। আর জলটা তো কি থাকছে না, জলেই থেকে যাচ্ছে, জলের সাথে মিশে যাচ্ছে, মানে জলের পরিমাণটাকে বাড়াচ্ছে। তো এক্ষেত্রেও আমি যদি এখানে একটা জলপূর্ণ গ্যাস জার আগের থেকে উপর করে রাখি আর কি, একটা জলপূর্ণ গ্যাস জার যদি আগের থেকে উপর করে রাখি, তাহলে দেখব যে এই জলকে অপসারিত করে অক্সিজেন এখানে যা তার জায়গা দখল করে নিচ্ছে এবং পরে যখন পুরো গ্যাস জারটা জলটা নিচের দিকে, জলটা নেমে গিয়ে যখন অক্সিজেন সেই জায়গাটা দখল করে নেবে, তখন আমরা গ্যাস জারটাকে উপর করে নিয়ে সেটা
সংগ্রহ করে নেব। এইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা সংগ্রহ করে নিতে পারি যদি আমাদের সংগ্রহ করার প্রয়োজন হয়। আর যদি শুধুমাত্র পরীক্ষাটা দেখার জন্য আমরা করি সেক্ষেত্রে গ্যাস জারের অ্যারেঞ্জমেন্টটা করার দরকার নেই। আমরা দেখতে পাবো যে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। যদি সেখানে আমরা একটা জ্বলন্ত পাটকাঠি ধরি তাহলে বুঝতে পারবো যে ক্যাথোডে কী হবে, না পাটকাঠিটা নিভে যাবে, ক্যাথোডের সামনে আনলে গ্যাসটা জ্বলে যাবে। আর অ্যানোডের সামনে যদি তুমি নিয়ে যাও জ্বলন্ত পাটকাঠি তাহলে কি হবে, যে গ্যাস পাটকাঠিটা কিন্তু সুন্দর জ্বলতে থাকবে, সেখানে গ্যাসটা কিন্তু জ্বলবে না। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে ক্যাথোডে যে উৎপন্ন হচ্ছে সে হাইড্রোজেন এবং অ্যানোডে যে উৎপন্ন হচ্ছে সে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ। এরপরে আমরা আসছি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। সেখানে কি ঘটনা ঘটবে? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তোমরা মনে রাখবে যে এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলোই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হয়, এটা ইম্পর্টেন্ট। ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলোই হলো ইম্পর্টেন্ট। যখন তোমাদের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আসবে সেখানে চিত্র আঁকাটা খুব একটা ম্যান্ডেটরি নয়, আঁকতে পারলে ভালো, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কী কী ক্যাটায়ন অ্যানায়নে বিভক্ত হচ্ছে এবং ক্যাথোডে অ্যানোডে কী বিক্রিয়া ঘটছে এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি ছবিটা এক্ষেত্রে আর রাখছি না, আমি তড়িৎদ্বার যে দুটো নিচ্ছি মানে ক্যাথোড এবং অ্যানোড। ক্যাথোডটা হচ্ছে কি কপার দিয়ে তৈরি আর অ্যানোডও হচ্ছে কপার দিয়ে তৈরি, দুটোই কপার ধাতু। তাহলে কপার সালফেট কীভাবে ভেঙে নিচ্ছি আমি প্রথমে, জলে দ্রবীভূত অবস্থায় তো কপার সালফেট ভাঙবে আগে, তাহলে Cu2+ আর SO4 ডবল মাইনাস। আর সেই সাথে যেহেতু কপার সালফেটের জলীয় দ্রবণ, জলও কিন্তু ভাঙবে H+OH-। এখন বিষয় হচ্ছে দেখো এখানে দুটো ক্যাটায়ন রয়েছে, এখানে দুটো অ্যানায়ন রয়েছে, দুজনেই একসাথে ক্যাথোড বা অ্যানোডে কিন্তু যেতে পারবে না। এদের মধ্যে একটা কম্পিটিশন হবে যে কে ক্যাথোডে যাবে। সেক্ষেত্রে দেখা যায় তোমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমরা পড়েছো আগে, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখা গেছে যে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে, হাইড্রোজেনের নিচে কপার, সিলভার, গোল্ড এরা আছে, এদের বিজারণ ক্ষমতাটা হাইড্রোজেনের তুলনায় কিন্তু বেশি, মানে এদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা হাইড্রোজেনের তুলনায় বেশি। যারা হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেনের ওপরে অনেক ধাতু আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক ইত্যাদি অনেক ধাতুই সেখানে আছে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কিন্তু ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি দেখায়। তো সেজন্য কপার আর হাইড্রোজেনের মধ্যে যদি কম্পিটিশন হয় কপার ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে যে রিয়াকশন হবে, ক্যাথোডে হবে কপার 2+, এটা দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে, কপারে পরিণত হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হবে। তাহলে ক্যাথোডটা নিজেই কপার দিয়ে তৈরি, তার উপরে কপার আরও জমতে থাকবে, মানে ক্যাথোডটা কী হবে, আস্তে আস্তে পুরু হবে বা মোটা হবে।
আর অ্যানোডে কি হবে? অ্যানোডে দুটো অ্যানায়ন আছে, দেখো সালফেট অ্যানায়ন আছে আর OH মাইনাস আছে। এদের অ্যানোডে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, অ্যানোডে গিয়ে এরা জারিত হতে চাইবে। তোমরা আগেই তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্যে দেখেছো যে অ্যানোডে জারণ হয়, অ্যানোডে যারা যায় তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে। কিন্তু এদের দুজনের ইলেকট্রন ত্যাগের প্রবণতার চাইতে কপারের ইলেকট্রনের ত্যাগ করার প্রবণতাটা অনেক বেশি। মানে এরা দুজনে যতক্ষণ অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারিত হবে তার আগেই কিন্তু কপার জারিত হয়ে যায়। ওই জন্য এদের দুজনের কেউই কিন্তু অ্যানোডে যাবে না। অ্যানোডে কি হবে? অ্যানোডে যে কপার আছে সেই কপার জারিত হবে, কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হবে। তাহলে এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা হচ্ছে যে কপারের বিজারণ হচ্ছে ক্যাথোডে, সেখানে কপার জমা হচ্ছে, আর কপারের জারণ হচ্ছে অ্যানোডে, সেখান থেকে কপার বেরিয়ে আসছে। আলটিমেট কি হচ্ছে? দ্রবণে কিন্তু কপারের ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। একদিকে ক্যাথোডে কপার আয়ন যাচ্ছে, অন্যদিকে অ্যানোড থেকে কপার আয়ন বেরিয়ে আসছে। এই জন্য দ্রবণে কপার আয়নের ঘনত্ব একই থাকছে এবং বিক্রিয়াটা চলতে থাকছে। কতক্ষণ চলতে থাকবে? না ধরো কপারের গাঢ়ত্ব ক্যাথোডে বাড়ছে, ক্যাথোডটা ক্রমশ মোটা হচ্ছে, কিন্তু অ্যানোড থেকে কি হচ্ছে? কপার বেরিয়ে আসছে, ওই জন্য অ্যানোডটা ক্রমশ থিন বা পাতলা হবে। ওই জন্য কপার তড়িৎদ্বার ব্যবহার করে আমি যদি তড়িৎ বিশ্লেষণ ঘটাই কপার সালফেটের, তাহলে ক্যাথোডে কপার জমা হবে এবং অ্যানোড থেকে কপার ক্ষয়ীভূত হবে। ক্যাথোড ক্রমশ মোটা হবে, অ্যানোড ক্রমশ পাতলা হবে। এটাই হলো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব, আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।